এইচএসসি 26 ব্যাচের তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে মানবিক ইউনিট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে মানবিকের ইউনিট আছে, সেখানে ইংরেজির প্রশ্ন আসার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে টেক্সট বুক। এই টেক্সট বুক বা মূল বই অথবা তোমাদের ফার্স্ট পেপারটাকে ঠিক কীভাবে পড়বা, কেন পড়বা, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। ফার্স্ট পেপার কেন পড়বে এটার জন্য তোমার আসলে জানা উচিত বিগত বছরে ফার্স্ট পেপার থেকে কতগুলো প্রশ্ন এসছে, এই বিষয়টা আগে তোমার নিশ্চিত হওয়া উচিত। তুমি যদি একটু দেখো, গত একটা ভিডিওতে আমরা তোমাদেরকে প্রশ্ন আসার রেশিওটা দেখিয়েছিলাম। নাম্বার অফ কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10+ প্রশ্ন করেছে গত 2-3 বছরেই টেক্সট থেকে। 10+ মানে এখানে কিছু ভোকাবুলারি প্রশ্ন ছিল যেগুলোকে আমরা আলাদা করে ভোকাবসে দেখিয়েছিলাম, বাট এই ডাটাটা আমি 10+ রেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আমি একটু পরেই তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসছে, সিইউতে আরইউতে কম হলেও বেশ ভালো একটা সংখ্যক প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি প্রশ্ন সম্ভবত বিইউপির FA-SSS ইউনিট, এই FA-SSS ইউনিটটাতে সবচেয়ে বেশি টেক্সট বেসড প্রশ্ন হয়। কিভাবে হয় আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে ইদানিং জিএসটিও টেক্সট থেকে প্রশ্ন করা শুরু করেছে। সো কোনো না কোনোভাবে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিকের জায়গা বা প্রশ্ন আসার একটা সোর্স হচ্ছে টেক্সট বুক। সো আমি একটু তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিইউপির প্রশ্নগুলো একটু দেখাবো বিগত কয়েক বছরে। 2024-25 সেশনে একটা প্রশ্ন আসছিল, যেহেতু গত বছরের বই থেকে কিছু প্রশ্ন 27-এর দেয়া থেকে আসছে, এই জন্য আমি ওইটাকে অ্যাড করি নাই। 24-25 এবং অন্যান্যগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ডেড আ পিসফুল পার্ক ইন দ্য অ্যান্ড টেক রেস্ট। এই লাইনটা হয়তো বইয়ে কোথাও নাই এক্স্যাক্টলি, বাট তুমি যদি অপশনগুলোর দিকে থাকাও, অ্যামিস্ট অল দো সিনস নেভারদ্যালেস, এইবার তুমি খেয়াল করবা যে তোমাদের তখন সিলেবাসে যেই বইটা ছিল সেই বইতে, বা তোমাদেরও আছে এখন একটা ছোট গল্প, এই গল্পের একটা মানে অংশ রয়ে গিয়েছে, বঙ্গবন্ধুর স্পিচের একটা অংশ রয়ে গিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা লাইন এরকম ছিল, দ্য এনিমি ইজ অ্যামিজড টু ক্রিয়েট chaos and confusion, to create anarchy and to loot. শত্রুরা আমাদের চারপাশে রয়ে গিয়েছে, আমাদেরকে ঘেরাও করে আছে বা আমাদের মধ্যেই লুকিয়ে আছে, এই ধরনের অর্থ দিচ্ছিল। সো অ্যামিজ দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি, সিটির এই হাসল অ্যান্ড বাসলের মধ্যে, সো কোনোভাবেই সেটা সিনস অলদো অথবা নেভারদ্যালেস হওয়ার অপশন নাই। একমাত্র এইটা যে অ্যামিজডই অর্থ হবে, এটা ফর শিওর। এখন এইটা তুমি বলতে পারো যে ভাইয়া এটা কি আসলে টেক্সট থেকে আসে কিনা, এক্স্যাক্টলি হয়তো না, বাট আমি যেটা বললাম যে এটা টেক্সটটা পড়লেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এইখান থেকেই প্রশ্নগুলোর ব্যবহারগুলো আছে, সেটা হোক ভোকেবস কিংবা প্রিপোজিশন কিংবা অন্যান্য মেমোরাইজিংয়ের পার্ট যা আছে, গ্রামার যা আছে ইন্টিগ্রেটেড, এই জিনিসগুলো। 2 নম্বর প্রশ্নে দেখো এই প্রশ্নটা কোত্থেকে আসছে, আমরা যদি খেয়াল করি যে এই প্রশ্নটা আসছে দ্য সিনোনিম বলা আছে, সিনোনিম অফ ডেভিয়েট শব্দের সিনোনিম। এই জায়গা থেকে আমরা হয়তো ধরতে পারি যে ভাই প্রশ্ন তো ভোকেবস থেকে আসছে, ডেফিনেটলি মেমোরাইজিং থেকে প্রশ্ন আসছে, ভোকেবস থেকে আসছে। ভোকেবসের অন্তত 70-80% প্রশ্ন, আরও বেশি হতে পারে, 90% আমি ক্লেম করতে পারি, আসে টেক্সট থেকে। খেয়াল করো এই বইটা, এই গল্পটা, এই ওয়ার্ডটা কোথায় ছিল, আমরা যদি একটু খেয়াল করি তাহলে তোমাদের বইয়ে এডুকেশন অ্যান্ড ভ্যালুজের একটা প্যাসেজ আছে, গত সিলেবাসেও ছিল, তোমাদেরও আছে, সেখানে আমরা দেখতে পারবো যে অনেকগুলো লাইনের মাঝখানে এই যে বলা আছে, ইফ স্টুডেন্ট কম্বাইন দ্য ভ্যালুজ দে লার্ন অ্যাট হোম উইথ দোজ দ্যাট দ্য স্কুল গিভস দেম, দে উইল নট ডেভিয়েট। এই এক্সাক্ট ওয়ার্ডটা এখানে দেয়া আছে, তারা ডেভিয়েট হবে না, তার মানে অ্যাস্ট্রে হবে না, সরে যাবে না, ঠিক আছে? অ্যাস্ট্রে হওয়া, সরে যাওয়া, এই জিনিসটা হবে না। ডিসগ্রেস এই ধরনের অর্থ ব্যবহৃত হতে পারে, যে তারা পথভ্রষ্ট হবে না। এই অর্থগুলো যখন আমরা টেক্সট থেকে ধরে ধরে পড়বো, তখন আমি অপশন এসে দেখব আচ্ছা বিপথে চলে যাওয়া, তার মানে কন্টিনিউ করা না, পারফেক্ট হওয়া না, অল্টারনেট হওয়া না, সিনোনিম চাইছে, দ্যাট মিনস অ্যাজ ইট ইজ যা আছে, ডিসগ্রেসটাই ব্যবহৃত হবে, যেটা হচ্ছে ডেভিয়েট। তার মানে ভোক্যাবস কিন্তু আসতেছে কোন জায়গা থেকে, টেক্সট থেকে। ওকে, পরের প্রশ্নটা দেখো 3 নম্বরে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসতেছে, কোন ফিগার অফ স্পিচ, কোন বাক্য, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার একটা হার্ট অফ গোল্ড রয়েছে, মানে গোল্ড পুরো হার্টটা। এটা কি মেটাফর বুঝাইছে, নাকি আইরনি বুঝাইছে, নাকি সিমিল বুঝাইছে, নাকি পার্সনিফিকেশন বুঝাইছে? খেয়াল করো, আমরা যদি দেখি শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, ডিরেক্ট গোল্ডের সাথে তুলনা করা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা দেখবো হার্টটা কি গোল্ডের সাথে তুলনা করেছে, মেটাফোর ব্যবহৃত হচ্ছে। যদি অ্যাজ থাকতো তাহলে আমরা সেখানে সিমিল বা অন্য কিছু ব্যবহার করতাম, বাট এখানে নাই, ডিরেক্ট মেটাফোরের সাথে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, নাম্বার, এটা কোথায় ছিল? এটা ছিল হচ্ছে, আমরা যদি দেখি যে আমাদের মায়া অ্যাঞ্জেলোর একটা কবিতা আছে অ্যালোন, এই কবিতায় এই যে এখানে দেখো হার্ট অফ স্টোন,
এই কথাটা দেয়া আছে। তার মানে আমরা যখন হার্ট অফ স্টোন পড়বো, এই ফিগার অফ স্পিচটা এখানে যে অর্থে ব্যবহৃত হচ্ছে সেইখানে আমরা দেখব যে আমাদের বইয়েও প্রশ্নেও এই ফিগার অফ স্পিচের ব্যবহার আসছে, সেখান থেকে আমরা এটাকে শিখতে পারবো। সো এই কবিতাগুলো থেকে, গদ্যগুলো থেকে 3 ধরনের প্রশ্ন আমরা অলরেডি দেখে ফেললাম, রাইট? আসো এবার 4 নম্বরে, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ। এই হুবহু টেক্সট বেসড ইনফো বলি আমরা এটাকে, হ্যাঁ, যে টেক্সট বেসড ইনফো একদম লাইন তুলে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো টেক্সট বেসড ইনফো, খেয়াল করো, কোনো গ্রামার টামারের রুলস নেই, ডিরেক্ট তিনি সিলেক্টেড হয়েছিলেন 400 কম্পিটিটরসের মধ্যে থেকে। তাহলে এই 400 কম্পিটিটরসকে যদি আমরা একটু ভাঙি, যখন 2 পর্যন্ত থাকে তখন আমরা জানি বিটুইন ব্যবহৃত হয়। যখন 2-এর অধিক হয়ে যায়, 2-এর চেয়ে বেশি যখন হয়, 400 ডেফিনেটলি 2-এর চেয়ে বেশি, এই জায়গায় আমরা খেয়াল করব যে অ্যামাং বসবে। সো এই যে এক নাম্বার, এ নাম্বারটা বসবে, এটা খুব কমন প্রিপোজিশনের ব্যবহার, বাট কোথায় পাবো আমরা? এই জিনিসগুলো আমরা বইতেই পাই। খেয়াল করো, এই যে ভ্যালেন্টিনা টেরাস্কোভা আগের সিলেবাসে ছিল, তোমাদের এখন নাই। ভ্যালেন্টিনা টেরাস্কোভার ব্যাপারে বলা হয়েছিল যে তিনি ছোটোবেলা থেকেই মানে মানে অল্প বয়স থেকে প্যারাড্রাইভিংয়ে এক্সপার্ট ছিলেন বা আগ্রহী ছিলেন। সেইটাই এক সময় তাকে কি করে, সিলেকশন হয় কসমোনট হিসেবে। সেইখানে তিনি, ভ্যালেন্টিনা টেরাস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট অ্যামাং মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস। এক্সাক্ট লাইনটাই শুধু তুলে দিছে, জাস্ট সংখ্যায় পরিণত করছে, আগে লেখায় ছিল। সো এই অ্যামাংটা যে বসছে, এটা কোত্থেকে আসছে? টেক্সট থেকেই আসছে, যদি আমরা ব্যবহারটা দেখতে পাচ্ছি প্রিপোজিশন অথবা এনিথিংয়ে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, খুব মজার, খুবই খুবই মজার। এটা যখন আসছিল তখন আমি খুবই আশ্চর্য হয়েছিলাম যে এই ধরনের পরপর 2টা প্রশ্ন আমরা দেখব একই জায়গা থেকে আসছে। আমি সোর্সও দেখাচ্ছি। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফাস্ট ফুড। হাউ ডাজ প্রশ্ন হয়েছে, এইখানে এস বাই এস বসছে, তার মানে এইখানে সাবজেক্টের পরে জাস্ট অক্সিলারি অলরেডি বসে গেছে, সাবজেক্টও বসে গেছে, এরপর একটা নর্মাল ভার্ব আমার দরকার। এই ভার্বটা এখান থেকে ডিফারেন্ট, ডিফারেন্ট হচ্ছে একটা অ্যাডজেটিভ, ডিফার ভার্ব হইতে পারে, ডিফারেন্স হচ্ছে নাউন। এইখানে ডিফার বানানটা ভুল, আমার শুধু ভার্ব দরকার, ডিফার বসবে। আমি ধরে নিলাম এটা রাইট ফর্ম ভার্বস থেকে আসছে। ওকে ভাই, এটা গ্রামারে আসছে, রাইট ফর্মস অফ ভার্বস থেকে আসছে, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এটা রাইট ফর্মস অফ ভার্বস থেকে আসছে। বাট একটু খেয়াল করো, মজার ব্যাপার, এই যে বইটা ছিল তোমাদের তখনকার সিলেবাসে, এখানে ছিল হাউ ডাজ, একদম অ্যাজ ইট ইজ অনুশীলনের প্রশ্ন, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড। কীভাবে ফাস্ট ফুড থেকে জাঙ্ক ফুড ডিফারেন্ট হয়, এই যে ডিফার ওয়ার্ডটা থেকে এক্স্যাক্টলি এখান থেকে চলে আসছে। সো অনুশীলনের প্রশ্ন ইউনিভার্সিটির প্রশ্নের মধ্যে অপশন হয়ে তৈরি হয়। এটা খুব অ্যামেজিং লাগছে আমার কাছে। পরের প্রশ্নটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন। 4টা অপশন দেওয়া আছে, কি কি বলা আছে? হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট, হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট। সো এই যে এফেক্ট আর ইফেক্টের যে ব্যবহারটা, এটা আমরা অনেকেই পড়ে আসছি এবং আমরা দেখি যে রেগুলার এটা আমরা যখন ফার্স্ট পেপার পড়াই তখন এফেক্ট ইফেক্টের প্রচুর ব্যবহার আসে, যে কোনটা এফেক্ট হবে, কেন ইফেক্ট হবে, ইফেক্ট নাউন হয়, এফেক্ট ভার্ব হয়। কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই যে ডাজ নাকি দ্য ফুড ওয়াজ কীভাবে হবে। গ্রামার পারলে এটা ইজি, বাট এইখানে প্রশ্নটা ওই একই জায়গায় আবার একই গল্প। পূর্ণিমার গল্পটা ছিল আগে, তারপরের লেসনটাই ছিল জাঙ্ক ফুডের, যেটা হাউ ডাজ দ্য জাঙ্ক ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, যে কীভাবে এফেক্ট করে। যেহেতু নর্মাল বাক্য, আমরা দেখবো যে এখানে কি বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই বসবে, তার সাথে ভার্বন বসবে, ওয়ার্ডের সাথে বসে না, আর এখানে অক্সিলারি নাই। সো আলটিমেটলি এটা নাউন হওয়ার কোনো অপশন নাই। সো এই নাম্বারটাই রাইট অ্যান্সার। কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে যখন আমি টেক্সট বুক ভালো করে করব। সো গ্রামারের ভেতর থেকে প্রশ্ন আসতেছে, খুব মানে ভালো ভালো গ্রামার এখানে রাইট ফর্ম ভার্বস এখানে ইনক্লুড হচ্ছে, প্রিপোজিশন আসতেছে, তারপরে হচ্ছে আমরা দেখবো যে ফিগার অফ স্পিচ আসতেছে। এই সবগুলা জিনিসকে যখন আমরা একসাথে পাবো, সেটা হচ্ছে একমাত্র টেক্সট বুক। এর বাইরে একটা প্রশ্ন নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট এটা বোঝাটা, যে বছর এই প্রশ্নটা আসছিল, এটা খুবই বিতর্ক তৈরি হয়েছিল যে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, মডার্ন গ্রামার নাকি ট্রেডিশনাল গ্রামার, কোন দিক থেকে আমরা যাব? কারণ সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজের আগে এ বসে না ইউজুয়ালি, মানে এখন মডার্ন গ্রামারে এটা বসে না, সাইকেল হয় না, টু সাইকেল দিলে আবার সেই এর কথাটাই আসতেছে, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ মডার্ন গ্রামার অনুযায়ী, এটা রাইট। কিন্তু ওই বছরে আমরা অপশন দিয়েছিলাম যে এটা এ নাম্বার অ্যান্সার হবে মডার্ন গ্রামার, যদিও ডি নাম্বারটাকে অ্যান্সার মনে করে, বাট এইটা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী হবে কি না হবে, বিতর্কটা অবসান হয় ট্রেডিশনাল বা মডার্ন না। তুমি যদি তোমার বইয়ের মেডিটেশন নামে একটা প্যাসেজ ছিল, তার সেই বইটাতে লেখা ছিল যে অ্যাজ দিজ ট্রেনার্স হু হেল্প বিগিনার্স উইথ সাম এক্সারসাইজেস, এখানে এক্সারসাইজটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করছে।
যেহেতু আমরা এক্সারসাইজকে সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি বলেই মডার্ন গ্রামারে এখানে আমরা এ বসাইতে চাই না, ঠিক আছে, অথবা লিখতে চাই এই গুড ফর্ম অফ এক্সারসাইজ, দ্যাটস ওয়াই এখানে আমরা সিঙ্গুলার রাখি। কিন্তু এইখানে যেহেতু প্লুরাল ব্যবহার করে ফেলছে, সো তোমার জন্য এটা বইয়ের ট্র্যাডিশনাল গ্রামারকেই ফলো করে সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজটাই বসা উচিত, এবং এইটাই আলটিমেটলি পরে রাইট অ্যান্সার হয়েছিল। আমাদের স্টুডেন্ট যারা এটা দাগে আসছিলো তারা ঠিকঠাক না মার্কস পাইছিল, মানে আমরা ক্যালকুলেশন তখন করছি যে হ্যাঁ ঠিক ছিল। সো এই জায়গায় আমরা দেখবো যে সবসময় বইয়ে যদি বানান ভুলও থাকে, বইয়ে যদি ওয়ার্ডটা একটু অন্যভাবেও থাকে, আলটিমেটলি বইটাকেই ফলো করতে হবে। বইয়ে ভার্ব দেওয়া আছে, নাউন দেওয়া আছে, দুইটাই অপশনের মধ্যে থাকলে বইয়ে যেটা আছে সেটা নিতে হবে। এরকম একটা প্রশ্ন আসলো ওয়েস্ট দিয়ে। আচ্ছা, আরও একটা প্রশ্ন আসছিল, এগুলো ভোক্যাবস থেকে। সো অ্যান্টোনিম আসছে এনশিয়েন্টের, খুব স্বাভাবিকভাবেই ভোক্যাবস। কিন্তু তুমি যদি দেখো, ঘুরে ফিরে দেখো, তাহলে আসছে থেকে এই যে এখানে একটা ওয়ার্ড ছিল যে অনেক আগে থেকেই, এনশিয়েন্ট টাইমস থেকেই, ওই একই বেনিডিকশন থেকে প্রশ্ন আসছে। তার মানে অ্যান্টোনিম যেহেতু চাইছে, কন্টেম্পোরারি মানে বর্তমানে যা আছে, সমসাময়িক, এই ধরনের। সো ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের প্রশ্ন করতেছে। এই যে এখান থেকে দেখো স্পেলিংয়ের প্রশ্ন আসছে, মিসস্পেলড ওয়ার্ড, তার মানে স্পেলিংয়েরও প্রশ্নের জায়গা। এই যে এখানে স্পেলিংয়ে দেওয়া আছে আপন রিসিপ্ট, এই রিসিপ্টটা এইখানে কী হিসাবে আসছে, স্পেলিংয়ের জায়গায় আসছে। সো কয়েকটা পাইলাম, এই জিনিসগুলোকে আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করব। এইবার আসো বিইউপিতে কী ধরনের প্রশ্ন হয়। বিইউপির প্রশ্ন আরও ইউনিক, একদম হুবহু। বিফোর ইউ বাই আ ল্যাপটপ ইউ শুড বাই, একটা ফ্রেজ দেওয়া আছে নিচের কোনটা কি পার্ট হিসাবে বসছে, সেন্টেন্স চেঞ্জিংয়ের জায়গায় যাবে কিনা। আমরা যখন টেক্সট পড়াই তখন আমরা বাচ্চাদেরকে পড়াই এই যে কোথায় গেল, এখানে বাই দ্য এন্ড অফ দ্য মিল, এই যে অংশটুকু, সাম পিপল টেক ফিউ গ্লাসেস অফ ওয়াটার বিফোর ইউ বাই ল্যাপটপ ইউ শুড, যেভাবে বাক্যের ব্যবহারগুলো আমরা করতেছি বইয়ে ওইভাবে পাচ্ছি, অ্যাজ ইট ইস এখান থেকে প্রশ্ন আসতেছে। তার মানে তুমি যদি টেক্সটটা খুব ভালো করে পড়ো, গ্রামারটাকে ধরার চেষ্টা করে এখান থেকেই, তখন তুমি আলটিমেটলি প্রশ্ন যেখান থেকে আসুক পারবা। এরপরের প্রশ্নগুলো আরও মজার। অল পিপল ডিম বাট নট ইকুয়ালি, হু ইজ দ্য অথর অফ দিস কোড। তুমি কোন গ্রামার বই মুখস্থ করলে এটা পারবা ভাইয়া? কিচ্ছু করা নাই, তোমাকে ফিরতে হবে চারটা অপশনের মধ্যে, বই থেকেই আসছে প্রশ্ন হুবহু। এইখানে ডিএইচ লরেন্স আসছে, কি বলছে অল পিপল ডিম, তার মানে এই যে ডিএইচ লরেন্সের কবিতা থেকে আসছে। আরেকটা কবিতা ছিল ল্যাংস্টন হিউজের, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। সো এইগুলাকে আমরা বিইউপির জন্য আলাদা করে একটা সুন্দর নাম দিয়েছি, সেটা হচ্ছে টেক্সট বেসড ইনফো। একদম ডিরেক্ট টেক্সট ছাড়া আর কোথাও পাওয়া যায় না এদেরকে, এই জিনিসগুলো হচ্ছে টেক্সট বেসড ইনফো। প্রচুর প্রশ্ন আসে, খেয়াল করো। ভস্টক 5-এ হু ফ্লু উইথ দ্য ভস্টক 5, তুমি পৃথিবীর কোন গ্রামার বইটা পাবা? অন্য আর কোথায় এটা পাবে? এটা কি সাধারণ জ্ঞানের প্রশ্ন? না, এটা টেক্সট বইয়ে ছিল। এই যে ভস্টক 5-এ করে ইউরি গ্যাগারিন, সরি আমাদের হচ্ছে কি নাম, ভ্যালারি বায়োস্কোভি নামে একজন ছিলেন ভদ্রলোক, উনি গেছিলেন, মানে যখন ভ্যালেন্টিনা টেরেস্কোভার ছিল সেখানে ভ্যালারি বাইকভস্কি নামে একজন এই ভদ্রলোক গেছিল, এটা লেখা আছে এখানে। সো ভস্টকে এই যে ভ্যালারি বাইকভস্কি ফ্লাই করছিল। এরপর দেখো কনফ্লিক্টেড, মেন্টালি রাজ ইজ হ্যাভিং আ ব্যাড টাইম উইথ, তার একটা নিজের সাথে, উইদিন হিমসেলফ, একটু ভালো করে বুঝো প্রশ্নটা, বুঝো। উইথ হিমসেলফ, তার নিজের সাথে খারাপ সময় যাচ্ছে। আফটার হিজ ফাদার সাইলেন্ট দ্যাট এর টাইপ অফ কনফ্লিক্ট নোটিস ইন সেন্টেন্স, তার নিজের মধ্যে এটা কী সেন্টেন্স যখন তার নিজের সাথে এই দ্বন্দ্ব তৈরি হয়। এখন এটা আইকিউর প্রশ্ন আসছে, এটা কি আইকিউ? না। অনেকের মনে হতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো আইকিউ থেকে প্রশ্ন আসছে। না রে ভাই, এই যে এইখানে তোমাদের যে বইটা ছিল তখন, এই বইতে কনফ্লিক্টের নামের যে প্যাসেজটা ছিল সেইখানে আমরা দেখছি ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, নিজের সাথে যখন নিজের হয় তখন আমরা দেখছি যে একজন ভদ্রলোক কেউ যদি এই যে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট যেটা উইদিন ইন্ডিভিজুয়াল হয়, তার নিজের সাথেই হয়, তাহলে এবার ফিরে দেখো তো যে তার সাথেই ঘটছে কিনা। ব্যাড টাইম উইদিন হিমসেলফ, এই যে উইদিন হিমসেলফ বলছে, দ্যাটস ওয়াই এটা ইন্ট্রাপার্সোনাল। যদি ওয়ান ভার্সেস ওয়ান হইতো তাহলে ইন্টারপার্সোনাল হইতো, ওয়ান তার নিজের ভেতরেই মরে যাচ্ছে, তার মানে এটা ইন্ট্রাপার্সোনাল। ইন্টার গ্রুপ হইলে দুইটা গ্রুপের মধ্যে হইতো, ইন্ট্রা গ্রুপ হলে দুইটা গ্রুপের, একটা গ্রুপের মধ্যেই নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লাগতো। এই জিনিসগুলো তুমি ভাই কোথায় পাবা? শুধু টেক্সট বইয়ে পাবা। এইভাবে তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই যে গোল্ডস্মিথ তোমাদের ইউনিট 1-এ আছে এখন, গোল্ডস্মিথ কেজ বানাইছে, কী দিয়ে বুঝাইছে, কেমনে বুঝাইছে, কোত্থেকে আসছে? ওই যে এডুকেশন বার্ডকে যে পাখিকে যে শেখাচ্ছিল সেই গল্প থেকে আসছে। সো প্রত্যেকটাতে হু মেড হারকিউলিস আন্ডারগো দ্য 12 ফ্লেভার, কোথাও পাইবা না এটা, শুধুমাত্র তোমাদের টেক্সট বইয়ে পাওয়ার কথা ছিল, মানে তখন যে টেক্সট বই ছিল। সো তোমার তখন সিলেবাস ছিল শর্ট, ফুল বই থেকে প্রশ্ন আসতো, বাচ্চাদের অনেক কষ্ট হতো। তোমাদের তো এখন ফুল সিলেবাস। সো তোমাদের বই আবার তার উপরে নতুন নতুন অনেক গল্প আসছে, অনেক জায়গা তৈরি হচ্ছে প্রশ্ন আসার। সো ওই জায়গাগুলো থেকে ডেফিনেটলি প্রশ্ন আসবে। সেগুলো একটু তোমরা দেখে নিবা যে কোন কোন জায়গা থেকে সাধারণত প্রশ্ন আসে। মানে প্রশ্নের লেভেলটা দেখো, আমি এই প্রশ্নটা রাখছি আলাদা করে, দ্য সেটিং অফ দ্য স্টোরি মাদার অফ ম্যানভিল। তার মানে তুমি শুধু বই মানে গল্পের নাম জানলেই হবে না,
গল্পের পটভূমিও জানতে হবে যে ঠিক কোথায় এটা তৈরি, মানে গল্পটা লেখা হয়েছে কোথায়। খেয়াল করো গল্প লেখা হয়েছিল কোথায়, এই যে এখানে কেরালা মাউন্টেনের এইখানে উনি মাউন্টেনিয়ারের জন্য গেছেন, সেইখানে মানে কেবিন পাইছেন একটা, যেটা হাফ এ মাইল, পুরাটাই একটা মাউন্টেনাস জায়গা নিয়ে তৈরি হয়েছে, গল্পের পটভূমি তৈরি হয়েছে। তার মানে মাউন্টেন, রিভার সাইড, মার্শাল্যান্ড, সি বিচ, এগুলো হবে। সো তোমাকে গল্পের ভেতরে ভেতরে ঢুকে অনুধাবনমূলক যে বাংলায় প্রশ্ন আসে, অলমোস্ট এই ধরনের প্রশ্ন আসতেছে। সো এটা বোঝাটা জরুরি এই জন্য যে আমরা কীভাবে পড়বো। সো কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, যে গ্রামার তো পড়বোই, সো ভোকাবুলারিকে আমরা কীভাবে পড়বো, আমরা একটু আলাদা করে প্রত্যেক দিন ইউনিট বেসড আমরা ভোকাবুলারিগুলোকে 5টা বা 10টা করে, আমরা ইউজুয়ালি আমাদের যারা স্টুডেন্ট হয় তাদেরকে আমরা ডেইলি একটা ফ্ল্যাশ কার্ড দিই, ডে 1, ডে 2 এভাবে আগে থাকে। প্রত্যেকটা ইউনিটের আলাদা করে তুমি ভোকাবুলারিগুলোকে রেডি করে ফেলবা এবং এগুলোকে জাস্ট অর্থ বুঝে বুঝে প্রথমে পড়বা। দেন আবার যখন রিভিশন প্রসেসে যাবা তখন বাক্য সহ পড়বা, সিনোনিম অ্যান্টোনিম সহ পড়বা, বাট প্রথমে আগে অর্থটা ভালো করে বুঝবা। এটা একটা। এবার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু যারা রিটেন পরীক্ষা দিবা, তারা রিটেন কোত্থেকে পড়বা? টেক্সট থেকেই পড়বা। খেয়াল করো গত কয়েক বছর ধরে টানা হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ টেক্সট থেকে আসছে, এডুকেশন অ্যান্ড লাইফ ওই গল্প থেকে আসছে, প্যারাগ্রাফে 10 মার্কস ছিল। এরপরে যদি তুমি যাও গত বছর এবং তার আগের বছর, এই 2 বছর প্রভার্ব থেকে এক্সপ্লেনেশন আসছে, প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, বাট তার আগে বই থেকে এক্সপ্লেনেশন আসতো। আমি দেখাচ্ছি তোমাদেরকে, গত বছর শুধু এই অন দ্য ইভ অফ এইটুকু ছাড়া বাদ বাকি প্রত্যেকটাই বইয়ে ছিল, এবং এগুলো তোমাদের বই, ওরা ভুলক্রমে হচ্ছে আগের বছরের বই থেকে প্রশ্ন করে ফেলছে। আচ্ছা, এখানেও আসো ইম্পর্টেন্স অফ গুড ম্যানার, এখনও তোমাদের এই গল্প আছে, গুড ম্যানার ইম্পর্টেন্স কি 2023-24 আসছে, গুড ম্যানারকে কীভাবে কাজে লাগাইতে হবে কিছু, ঠিক আছে, মানে গুরুত্ব কেন, ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পড়লেই আমরা পাবো। তখন ওই যে বলছিলাম যে প্রভাব থেকে প্রশ্ন আসছিল, দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, এটা থেকে প্রশ্ন আসছিল। প্রত্যেকটা স্পন্টেনিয়াস, আইসোলেশন, রিসোর্সফুল, অ্যাডেকুয়েট, টলারেন্স, এরা প্রত্যেকেই টেক্সট বই আছে। তার মানে এই 5 নাম্বার ছাড়া 15টা নাম্বারই আসছে টেক্সট থেকে। এইবার আসো তার আগের বছর টার্শিয়ারি লেভেল অফ এডুকেশন 2022-23 সালে টেক্সটেই ছিল। তারপরে ওয়াইল অ্যাডোলেসেন্স টাইম ফর ট্রিমেন্ডাস গ্রোথ দ্যান পটেনশিয়াল, ইট ইজ অলসো টাইম ফর কনসিডারেবল রিস্ক, এইটাও টেক্সট বইয়ে ছিল, এক্সপ্লেনেশন টেক্সট গদ্য থেকেই আসছে। তারপর নোটওয়ার্ড দি জেনারসিটি, ম্যান্ডেটরি পারফরমেন্স, এনডেঞ্জার্ড, এরা প্রত্যেকেই টেক্সটের মধ্যে এই ওয়ার্ডগুলো ছিল যেগুলো দিয়ে সেন্টেন্স বানাইতে বসতেছো। তুমি যদি আরও 2-3 বছরের প্রশ্ন পেছন দিকে যাও, দেখবা যে আলটিমেটলি টেক্সট থেকেই প্রশ্ন হয়। তাইলে আমরা যে প্রশ্নটার অ্যান্সার খুঁজতেছিলাম সেই জায়গাটায় আবার ফিরি, যে আমরা টেক্সট কীভাবে পড়বো। সো প্রস্তুতি কীভাবে নিব ইংরেজির ফার্স্ট পেপারের জন্য, 2 ভাবে বা 3 ভাবে আমরা যদি এটাকে ভাগ করি, যে আমাদেরকে প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার মাধ্যমে টেক্সটের প্যাসেজগুলো পড়তে হবে খুব ভালো করে, টেক্সট বইয়ে যে প্যাসেজগুলো আছে এইখান থেকে আমরা 2টা জিনিস নেব, আমরা গ্রামার নিব, পাশাপাশি আমাদের ভোকাবুলারি বা মুখস্থের যে অংশ সেটাকেও নেব, যে আমরা মুখস্থের অংশগুলোকে ঠিক কীভাবে পড়বো, মেমোরাইজিং বা মুখস্থের অংশ সেইটাকে ধরবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমরা আমাদের লিখিত অংশ, ইংরেজি লিখিত অংশের পুরোটাই আমরা টেক্সট নির্ভর করার চেষ্টা করব। এবার একটু ভাগ ভাগ করে কি করছি, ভোকাবুলারির জন্য আমরা সব সময় রেগুলার ডে ভিত্তিক কাজ নিব, যে প্রতিদিন 5টা বা 10টা করে ভোকাবুলারি আমরা পড়বো, কুড বি যে 5 or 10 ভোকাবস প্রতিদিন পড়বো আমরা এগুলো টেক্সট থেকেই। প্যাসেজের ক্ষেত্রে আমরা যেটা করবো, গ্রামারগুলোকে দাগায় দাগায় পড়বো, যখনই গ্রামার পড়তেছি খুব ভালো করে মার্ক করে বইয়ে বিভিন্ন কালারে দাগায় দাগে। আমি অলরেডি আরেকটা ক্লাস নিব যে আমরা কীভাবে পড়াই, তাহলে তুমি একটু বুঝতে পারবা। সেখানে তোমরা যারা নতুন আসছো বা আগে কখনো টেক্সট বইকে পড়তে চাও নাই, এখন প্রয়োজন অনুভব করবা, সেই জায়গায় আমরা তোমাদেরকে দাগায় দাগায় দেখাবো যে কীভাবে একটা টেক্সট থেকে ফোকাস বের করতে হয়, গ্রামার বের করতে হয়, রিটার্নের জায়গাগুলোকে কীভাবে এক্সপ্লোর করতে হয়, এই জিনিসটা তোমাদেরকে দেখাবো। আর রিটার্নের ক্ষেত্রে অলওয়েজ যেটা আমি বলি সেটা হচ্ছে যে ডেফিনেটলি ভাই তোমাকে কী করতে হবে, লিখিতের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আর প্রত্যেকটা ইউনিট থেকে অন্তত একটা করে প্যারাগ্রাফ বের করে নিজের মতো করে লেখার চেষ্টা করবা, এবং সেটাকে কাউকে দিয়ে যাচাই করায় নি, বা সিনিয়র কাউকে বা বন্ধুদের কিংবা টিচারদের দিয়ে। সো এই পুরো প্রসেসটা যদি তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ টেক্সটকে পড়াটা তোমার জন্য ইজি হয়ে যাবে। এবং গুরুত্বটা অবশ্যই একটু আগে তোমরা পুরো আলোচনা যেটা করলাম সেটাতে বুঝে গেছো। সো এই জায়গাগুলো থেকে যে মুখস্থের জায়গা, সেটা স্পেলিং হোক, প্রিপোজিশন হোক, কিংবা ভোকেবস অন্যান্য জায়গা হোক, গ্রামার ভেতর থেকে যেভাবে আসছে ইন্টিগ্রেটেড গ্রামার, এবং রিটেনের জায়গাগুলোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবা। সো আশা করছি যে নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে টেক্সট পড়তে হয়। আজকে তো গুরুত্বটা দেখাইলাম এবং ওয়েগুলো দেখাই দিলাম, এবার আমি তোমাদেরকে একটা লেসন পড়াই ইনশাল্লাহ দেখাই দেবো যে টেক্সটকে কীভাবে পড়বা সামনে থেকে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের লাইভে। আশা করছি নতুন কিছু নিয়ে আলোচনা করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।